ফুয়াদ ভাই এবং ২০০০ বলছে বিএনপির। ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয়। শুধুমাত্র আপনি 50 বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার, ব্যাপারটা তা না। আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা। আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এইভাবে বলছেন, যাক মানে আমরা জানলাম বিষয়টা। মুক্তিযুদ্ধের বিপক্ষ পক্ষ এই বিষয়টা নিয়ে আমরা শুনছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, আবার নতুন করে যে 24-এর অভ্যুত্থানের পর আবারও দেখছি রাজনীতিকদের মুখে কেউ পক্ষে বিপক্ষে, স্বাধীনতার বিপক্ষে এইসব বিষয়গুলো উঠে আসছে, যেখানে আমরা বলেছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে 24-এর অভ্যুত্থানের পর। আপনি কি দেখছেন আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে এই শক্তি যদি আবার দুভাগে বিভক্ত হয়, আমরা দেশটাকে কোথায় নিয়ে যাব? ধন্যবাদ। আমি তো রিসেন্টলি পক্ষ বিপক্ষ নিয়ে খুব বেশি তর্ক চোখে পড়েনি আমার, তো আমি বুঝতে পারছি না যে এটাকে খুব গুরুত্বপূর্ণ কেন মনে হচ্ছে। বিজয় দিবসের আজকে শুভেচ্ছা যেমন আছে আমাদের, ঠিক একইভাবে হচ্ছে 71 সালে আমাদের এই আজাদির লড়াইতে মুসলিম জনগোষ্ঠীর হয়ে যারা লড়াই করেছেন স্বাধীনতার জন্য, তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শহীদদের প্রতি রুহের মাগফিরাত কামনা করছি। গুরুত্বপূর্ণ হচ্ছে বিজয়ের মাসে যে গতকালকে আপনার পিলখানা গণহত্যার যে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, সেখানে তারা বলেছে যে আমাদের 57 জন সেনা কর্মকর্তা এবং আরও বিডিআর জওয়ান থেকে শুরু করে যারা 74 জন মারা গেছেন, শহীদ হয়েছেন 2009 সালের ফেব্রুয়ারি মাসে, তাদের এই গণহত্যার সাথে আসলে ভারত জড়িত ছিল এবং আওয়ামী লীগ জড়িত ছিল। এই কথাগুলো আমরা ইনফর্মালি বারবার বলে আসছি। বিজয় দিবস এবং যুদ্ধের সাথে এটার প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধেও এতজন সেনা কর্মকর্তা শহীদ হন নাই, এবং শুধু তাই না, পৃথিবীতে কোনো যুদ্ধে এত পরিমাণ অফিসার শহীদ হয়েছেন কিনা এমন কোনো ঘটনা আমার জানা নাই। অতএব এটা খুবই সিগনিফিক্যান্ট যে আজকে বিজয়ের মাসে আমরা এটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে আসলে আমাদের সত্যিকার বিজয়টা কতটুকু সত্যিকার আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে। যেই স্বাধীন রাষ্ট্র তার আর্ম ফোর্সেস অফিসারদেরকে এবং সবচেয়ে চৌকস কর্মকর্তাদেরকে সেফগার্ড করতে পারে না, একটা ভুয়া, মিথ্যা এবং আরোপিত ডাল ভাত কর্মসূচির নামে বিডিআর এবং আমার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যকার এই যে চক্রান্ত শুরু করে দিয়েছে, যেটার মধ্য দিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, এইটার একটা জাতীয় তদন্ত করতে 17 বছর লেগেছে। তাহলে আমরা আসলে কিসের বিজয় পালন করেছি গত 17 বছর? গত 16টা বছর আওয়ামী ফ্যাসিবাদের আমলে থেকে প্রতি বছর যে বিজয় দিবসে মানুষ ফুল দিয়েছে, কোথায় ফুল দিয়েছে? যেই রাষ্ট্র, যেই দেশের মানুষ তার সভরেন ফোর্সের ডিগনিটি রক্ষা করতে পারে নাই, তাদের বিচারের দাবিতে কোটি কোটি মানুষ রাস্তায় নামতে পারে নাই, কথা বলতে পারে নাই, সেই বিজয়টা আসলে কোন বিজয়? এখন প্রশ্ন হচ্ছে, পক্ষে বিপক্ষের এই লড়াইটা হচ্ছে আজকের পর্যন্ত এই লড়াইতে সামিল রাখার প্রশ্ন আসছে। শুধুমাত্র আপনি 50 বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার, ব্যাপারটা তা না। আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা। তাহলে স্বাধীনতা অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের বিপক্ষের আলোচনা যদি করতে হয়, সেটা আজকের দিন তারিখ সহ করতে হবে। এবং আমরা দেখেছি যে এই সোলজাররা, এই চৌকস অফিসাররা এবং জওয়ানরা কিভাবে জুলুমের শিকার হয়েছেন নিজের দেশের মানুষের হাতে। যে আওয়ামী লীগের নেতারা, এই যে তাপস গং যেটা আছে, নানক, সাহারা খাতুন থেকে শুরু করে পুরো গ্যাং মিলে 15-20 জন আওয়ামী লীগের লোকজন ভিতরে পাঠিয়েছে, 200 লোক মিছিল নিয়ে বেরিয়ে আসছে, অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখা গেছে যে আসলে কোনো রুগী নাই, এখানে হিন্দি ভাষায় লোকজন কথা বলছে। এই জায়গাটাতে আলোচনা করতে হবে যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কারা ছিল, বিপক্ষে কারা ছিল। অতএব 16 বছরের এই ফ্যাসিবাদ, যাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন ফোর্স, আমাদের সীমান্তরক্ষী বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে তার ডিগনিটি কম্প্রোমাইজ করতে হয়েছে, তারা হচ্ছে আমাদেরকে শিখিয়েছে যে আসলে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কে স্বাধীনতার পক্ষের শক্তি, আর কে বিপক্ষের শক্তি। তাই এটা হচ্ছে শুধু 71-এর মাপকাঠি দিয়ে এটা গোনা যাবে না, এটা গুনতে হবে আমার প্রত্যেক দিনের আজাদির লড়াইকে সামনে রেখে, যে আসলে আমার কে পক্ষের শক্তি, কে স্বাধীনতা সার্বভৌমত্বকে আফল করছে, আর কে এটাকে নিয়ে ব্যবসা করে বিক্রি করে দিচ্ছে দিল্লির কাছে। এই মানদণ্ডটা প্রত্যেক দিনের জায়গা থেকে বিবেচনা করতে হবে। আমি একটা যে আপনি বলেছেন যে আসলে পক্ষ বিপক্ষে এরকম কোনো বক্তব্য দেখছেন না, কিন্তু আমরা বিএনপির অনেক নেতার কাছ থেকে বা মুখের ভাষা তারা বলছেন যে জামায়াত যুদ্ধবিরোধী ছিলেন বা বিপক্ষে ছিলেন, এই ধরনের কথাবার্তা তো আমরা শুনছি না। আপনি শুনছেন কিনা আমি জানি না। বিষয়টা এত ডমিনেন্ট কোনো ব্যাপার না, আমার কাছে মনে হচ্ছে এগুলো খুবই স্লিপিং কমেন্ট, একজন আরেকজনকে রাজনৈতিক ভাষায় রেটরিক আকারে মানে ঘায়েল করবার জায়গা। আওয়ামী লীগের আমলে আপনার মনে থাকার কথা, রাজাকারদের একটা তালিকা তারা প্রকাশ করেছিল 10,000+, সেখানে দেখা গেছে 7,000+ হচ্ছে আওয়ামী লীগের লোকজন, 2,000+ সম্ভবত বিএনপির সাথে জড়িত, সবচেয়ে কম সংখ্যা হচ্ছে জামাতের। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি যুদ্ধের পক্ষে বিপক্ষের আলাপটা কিভাবে তুলবেন? এরপরে দেখেন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে কয়েকদিন আগে বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে তারা ক্ষমা চেয়েছেন, তাদের যে কোনো ভুল ত্রুটির ব্যাপারে তারা ক্ষমা চেয়েছেন। তাদের অ্যাডভোকেট শিশির মনির বলেছেন জামাত ইতিমধ্যে নাকি আরও 2বার তাদের এই ইস্যুতে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে একটা রিজলভ সেটেল ইস্যু,
যেটা শেখ মুজিব নিজ দায়িত্বে জেনারেল অ্যামনেস্টি দিয়ে, সাধারণ ক্ষমা দিয়ে, কোলাবোরেটরস অ্যাক্ট দিয়ে কিছু বিচার টিচার করে এটা ফয়সালা করে গেছেন, সেই বিষয়টাকে নিয়ে এখন আবার তর্কের মধ্যে আসা হচ্ছে। দিল্লির গোলামির যে বয়ান আছে সেই ন্যারেটিভের ভিতরে জাতিকে ঢুকিয়ে দেবার চেষ্টা। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমার প্রশ্ন সেই আজকে- জায়গায় যে এখনো কেন সেই বক্তব্য আজকে মাথায় রাখতে হবে আমার বর্তমানের আজাদির লড়াইতে শত্রু মিত্র কারা, কারা প্রতিদিন আমাকে পরাধীন করতে চায়, তাকে কিভাবে আমি প্রতিহত করব, আমার দেশকে কিভাবে ডিফেন্ড করব, জাতিকে কিভাবে ডিফেন্ড করব, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ জনাব তারেক রহমান। প্রশ্ন আসলে গতকালকে যেটা বিডিআর হত্যার বিষয়টি তদন্ত কমিশন যেটা দিয়েছে, সেখানে আওয়ামী লীগের অনেক নেতার নামও এসেছে। আমি তাতে বলতে তাপস এসছে। ফুয়াদ ভাই বলছিলেন আসলে সেই 1971 স্বাধীনতার পর যে যারা এত সৈনিক, এত সেনা, যারা সর্বোচ্চ পর্যায়ে ছিল, এত সেনা মৃত্যু হয়নি। স্বাধীন একটা দেশে এই ধরনের একজন এতগুলো সেনা সদস্য যারা নেতৃত্ব দিতেন, 57 জন সেনা সদস্য, এইটা কিভাবে সম্ভব? যেহেতু আমরা তাদের মুখ থেকে, আওয়ামী লীগের মুখ থেকে শুনেছি স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি, স্বাধীনতার এই স্বাধীন এই দেশে স্বাধীন সেনা সদস্যদের কারা হত্যা করলো, আপনি কি মনে করেন? জি, অনেক যদিও বলা ধন্যবাদ। হচ্ছে ভারতের একটা তদন্ত কমিশন ভারতের একটা বিষয়টা আসছে বলছে। জি, আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি। ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে 7,000-এর মতো আওয়ামী লীগ রাজাকার ছিল, 2,000-এর মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল। আমি 2019 সালের যেই তালিকাটা হয়েছিল সেই তালিকাতে যেই 10,000, 11,000 যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাতে 78 জন জামাত ইসলামের বেঁচে আছে, সক্রিয় রাজনীতিতে আছে, এরকম আইডেন্টিফাই হয়। সেই সময় জামাত ইসলাম গুজব ছড়ায়, জামাত শিবির, যে তাদের মাত্র 37 জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না। তো এইখানে 8,000 বলছে ফুয়াদ ভাই এবং 2,000 বলছে বিএনপির। ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য, কোনো গণমাধ্যমে আসেনি, সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে দ্য ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের প্রোপাগান্ডাটা এটা একটা গুজব ছিল। আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন, যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি, এভাবে এটা একটা উত্তর উনি দিবেন, একটা ভুল সমস্যা তথ্য এভাবে দিলেন আর কি। ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত আমরা আমার রাষ্ট্রীয় তথ্য বক্তব্য ওইখানে শুনি। আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয়, রাগ করেন কেন? রাগ তো করার কথা না, খুশি হওয়ার কথা। ব্যাম পার্টি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম। আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয় একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি। 25 মার্চে 49 জন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য মিলে প্রায় 10 থেকে 15,000, অ্যাকুরেট সংখ্যাও নাই, তারা এই যুদ্ধে, জনযুদ্ধে নিহত হয়েছিলেন। তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন, এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি। এটা আলাদা একটা ফ্যাক্টর, এটার বিচার আমরা চাই, এটা বিচার করতে তুলনার হবে। বিষয় না, এতগুলো সেনা সদস্য, হ্যাঁ। বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে সেনা সদস্য হ্যাঁ, একসাথে এইভাবে- হয়েছে কিনা, শহীদ হয়েছে কিনা এইভাবে যুদ্ধে? এইভাবে আমি তো বললামই তো যে একদিনে আমাদের পুলিশ সদস্য 49 জন 25 মাসে নিহত হয়েছিলেন। পুরা সময়ে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা 10 থেকে 15,000 নিহত হয়েছিলেন। তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই এবং অনেকজন মৃত, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে। তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা, কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না। মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের স্বার্থ আছে, রৌমারী সীমান্তের হত্যার কথা জানেন, ভারত পরাজিত হয়েছে, সেই স্বার্থে ভারত কাজ করেছে। আমার প্রশ্ন হলো, ভারত আমাদের শত্রু, তাই না? শত্রু, পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে। এখানে বাংলাদেশের সন্তান যারা বিডিআর সদস্যরা ছিলেন, তারা ভারতের দ্বারা মোটিভেটেড কেন হলেন? আমার প্রশ্ন, কেন মোটিভেটেড হলেন? এরকম তো ঘটেনি যে বিডিআর সদস্যদেরকে সেনা সদস্যরা হত্যা করেছে। আমরা কি গল্প এখন এভাবে বলবো যে সেনাবাহিনী হলো বিডিআর সদস্যদের হত্যা করেছে? তাই না? ভারত আমার তদন্ত শত্রু। কমিটির প্রতিবেদন দেওয়ার পর কি আপনি তাই মনে না, করবেন? না, আমি তো সেটা বলতে পারি না যে সেনা সদস্যরা মনে বিডিআর, করার সুযোগ আছে কি? না, এরকম কি সুযোগ আছে নি ভাবার? তাই না? ডিফেমিং করার জন্য সুযোগ তো নাই, তাই না? ভারত আমার শত্রু। আমার প্রশ্ন হলো, বাংলাদেশি বিডিআর সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের দ্বারা মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করলো। ভারতের আপনি বিচার করবেন কি করবেন না, করতে পারবেন কিনা পারবেন না পরের বিষয়। আমার দেশের সন্তান হয়ে আমার দেশে আরেক সন্তানকে হত্যা করলো, সেটাকে কিভাবে দেখেন? দেখেন, বিডিআর এই ঘটনায়, পিলখানার ঘটনায় বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে, এটা আমাদের সংগঠনটা, আমরা প্রোগ্রাম করি। আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হলো বন্দী হয়ে আছে, আটক হয়ে আছে। তাদের শহীদ মিনারের প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি, তাদের আইনি প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না, সবাইকে নির্দোষ বানানো যাবে না গড়পড়তাই, যে এরা সবাই নির্দোষ, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এখানে মারা হয়েছে তারা নির্দোষ না, এটা বলতে না, না, যারা এখানে সকল বিডিআর সদস্য নির্দোষ না, আমি সেটা বলছি। আচ্ছা, আমার এই কথাটা বুঝতে হবে, সকল বিডিআর সদস্য নির্দোষ না। ভারত তো আমার ক্ষতি করবেই, ভারত আমার দুশ্মনী। বাংলাদেশের যে নাগরিকটা ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে, সে কি কম অপরাধী? ভারত তো ক্ষতি করবেই, সীমান্তে পাইলে গুলি করছে। যারা সুযোগ করে দিচ্ছে, সেটা আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে।
তাপস সাহেবের নাম সে সুযোগ করে দিয়েছে, তো তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি? অথবা তাপস সাহেবের যে নাম যে আসলো তারা সমন্বয়কারী হিসেবে, তাই না? যেই বিডিআর সদস্যের হাতের অস্ত্র থেকে গুলিটা ছুড়ে শাকিল সাহেবকে মারলো, সে কি কম অপরাধী? আমার প্রশ্ন ওই জায়গায়, স্বাধীন দেশে কেন স্বাধীন দেশের সৈনিককে মারা হলো? এটা তো একটা ঐতিহাসিক বিষয় আছে। আমরা ওই গল্পগুলো শুনছিলাম যে রৌমারী সীমান্তে, তারপরে সিলেট সীমান্তে ভারতের প্রতিশোধ নিয়েছে আপনি বলতে ছোট ছোট পরাজয় ছিল বা বড় পরাজয় ছিল, সেই পরাজয়গুলোর পর থেকে তাদের একটা, পরাজয়টা বিএনপির আমলে, আমি এক্স্যাক্টলি বলতে, সিলেটের যেটা ছিল সেটা বিএনপির সময় এসেছিল, সিলেটের যেটা, আর রৌমারী সীমান্তে এটাও বিএনপির সময় ছিল। এবং দুঃখজনক একটা বিষয় রয়েছে যে না, এটা আওয়ামী লীগের সময় ছিল রৌমারী সীমান্তে, আওয়ামী লীগের সময় ছিল। দুঃখজনক হলো যে অফিসার নেতৃত্বে ছিলেন তখন, তাকে আপনার হলো পরবর্তীতে বিএনপির সময়ই বহিষ্কার করা হয়। ধন্যবাদ। আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছে যাই। ফুয়াদ ভাই, আমরা প্রায় শুনি আসলে আওয়ামী লীগ আমলে 10,000 বা 11,000 কি একটা তথ্য দিয়েছিল রাজাকারের, সে কথা তারেক রহমানও বলছেন। বারবারই আমরা জামাত নেতাদের মুখেও শুনি তাদের দলে কম ছিল, আওয়ামী লীগ বিএনপি বেশি ছিল। এটি কি আসলে ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতে যেগুলো ছিল এগুলো বাইরে যারা ছিলেন তারা কোন দল করে সেটা নিশ্চিত হওয়া যায়নি? বিষয়টি কেমন? প্রশ্ন হচ্ছে বিষয়টা রিলেভেন্ট কেন এখন 2025 সালে এসে আপনি 71-এর প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন? এই কোশ্চেনগুলো নিয়ে যেটা গত 50 বছরে আমরা দেখেছি, যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা। আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে। আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে 7,000 সামথিং লোক মারা গেছে, তাদের শহীদদের তালিকাতে আছে। যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না, এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয়। তাহলে প্রশ্ন হচ্ছে যদি 7,000 লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস, আমরা 30 লক্ষের গল্পটা বলছি কেন? মানে আপনাকে এটা রিজলভ করতে হবে। তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে, পক্ষে কতজন ছিল, বিপক্ষে কতজন ছিল, এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে, বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে, সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায়। এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবেন? ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাকার আছে, আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাকার আছে, বিএনপির ভিতরে রাজাকার আছে, এই লোকগুলো মিক্সে মারা গেছে না, কি করবেন? এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের? আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা থ্রেটের মধ্যে আছে, হুমকির মধ্যে আছে। আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে। আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি 71 সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল, তখন কি হবে? এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত 16 বছর ধরে। বিচার করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের উপরে ছিল। কে মাফ করে দিয়েছে? ত্রিপক্ষীয় চুক্তি করে, সিমলা অ্যাকর্ড করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে? শেখ মুজিব করেছে। তাহলে বিচার যদি না হয়ে থাকে, আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন, পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন, এই দায়িত্ব আওয়ামী লীগের, শেখ মুজিবের। সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে? শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাবদিহি করতে পারবেন না। একমাত্র ব্যক্তি জীবিত আছে ডক্টর কামাল হোসেন, আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল। তিনি ওই সিমলা অ্যাকর্ড সাইন করেছেন। তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন। তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না, আমরা 71-এর গল্প নিয়ে ব্যস্ত। 71 মনে হয় আমাকে 2025 সালে স্বাধীন রাখবে। পৃথিবীর ইতিহাস এভাবে চলে না। পৃথিবীর ইতিহাস একটা ফরওয়ার্ড লুকিং জায়গা। আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা, আজকে আপনি স্বাধীন কিনা, পরাধীন কিনা, সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা, সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে, আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উজ্জ্ব করে নাই, এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল। আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন করলো না? কেন আইডেন্টিফাই করলো না? তাদেরকে ধরলো না কেন? আরো 10 বছর আগে আরো বেশি লোক বেঁচে ছিল। প্রশ্ন হচ্ছে এটা রিজলভ করবেন কিভাবে? এটা রিজলভ করবার একটা জায়গা আছে, আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র যাক, প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে, কয়জন মারা গেছে, বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা, না এটা রয়ের একটা অপারেশন ছিল, কে করেছে, আমাদের আসলে 1 কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা। ভারতীয়রা তা বলে না। ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন 90,000 থেকে 1 লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে। তাহলে আপনি 1 কোটির গল্প কেন বলেছেন? সারা দুনিয়াকে 1 কোটি মানুষের রিলিফ আনছেন, চুরি করছেন, লুটপাট করছেন। মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে। কারণ 1 কোটি মানুষের জন্য যে চাল আসবে, 1 লাখের জন্য তো সেই চাল লাগবে না। তাহলে আপনি বাকি টাকাটা বিক্রি করে দিয়েছে। এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে। এগুলো বাস্তব, মানে চিটাগংয়ে এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি। 72 থেকে 75 যখন দেশে দুর্ভিক্ষ চলছে, এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ, এটা রেলেভেন্স কতটুকু? আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন। এখন আমার দরকার হচ্ছে আজকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা, আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা। আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি, যে উত্তর দিতে পারেন, আমরা 1 মিনিট সময় দিব। আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ। এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি কি মনে করেন এটা কিসের ইঙ্গিত? কেউ কেউ মনে করেন কিসের ইঙ্গিত? পাকিস্তান জিন্দাবাদ কিছু জিন্দাবাদ না। বাংলাদেশে পাগলের অভাব আছে? 100 টাকা দিয়ে তো এই কাজটা করা যায়। বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন, মাঝখানে একটা ঘটনা ঘটলো না? ময়মনসিংহ না কিশোরগঞ্জে কোথায় একটা বাউলের দাড়ি চুল কেটে দিচ্ছে। অ্যাজ ই বাংলাদেশের সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে, এদেশের কোনো কাজ নাই, শুধুমাত্র বাউলদের দাড়ি চুল কাটো। কিন্তু প্রশ্ন হচ্ছে বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো, স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো, তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই। সন্দীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ, আপনারা ইনভেস্টিগেট করেন লোকটা কে, ব্যাকগ্রাউন্ড কি, পরিকল্পিতভাবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য। বাংলাদেশে কোন পন্থী লোক, ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না।
তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে, তাও বিজয়ের মাসে? মনে হচ্ছে যে 1 ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে, অথবা এটা একটা অর্কেস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে। এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা মেরে ফেলছে এই মানিকগঞ্জ না মুন্সিগঞ্জের দিকে, মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না। তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে, এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক। বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে, আসলে বাস্তবতা তো সেটা না, কিছুই হয়নি। ধন্যবাদ।